সঙ্গে ঘুঘুর ভাষা ভাঙতে অ্যাকশন এবার। ঘুঘুর বাসা কোথায়? ঘুঘুর বাসা আদতে জেল ঘুঘুর বাসা, যেখানে সাপ্লাই দেওয়া হয় মোবাইল, যে মোবাইল দিয়ে তারা নেটওয়ার্ক চালায়, বাইরে হুমকি দেয়, তোলাবাজি করে। কিভাবে আসে? এবার কড়া অ্যাকশন। পুলিশি মদতে জেলে কার্যকলাপ চলবে না। দমদম, বর্ধমান, বহরমপুর তড়িঘড়ি শুরু সার্চ অপারেশন। জেলায় জেলায় এবার সংশোধনাগারের বাড়তি সতর্কতা, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ। ল এনফোর্সমেন্ট অথরিটি থেকে কারেকশনাল হোম, সব জায়গায় যে ধরনের অ্যানার্কি, ম্যাল প্র্যাকটিসেস, রক্ষকই ভক্ষক, নেক্সাস ইন বিটুইন দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্য গিল্টি পারসনস। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। এই অ্যাকশন কেমন হচ্ছে? বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, সেখানে তৎপরতা শুরু হয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করতে হবে, জেলে আর কোনো রকম ঘুঘুর বাসা থাকা চলবে না। শরদিন্দু আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। শরদিন্দু, গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর আজ অন্য দিনের তুলনায় আজকের ছবিটা ঠিক কিরকম, কতটা কড়াকড়ি রয়েছে? একদমই অতনু, তুমি যেমনটি বলছিলে একেবারে ঘুঘুর বাসা। এর আগেও দেখা গেছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, সেখান থেকে একাধিকবার অভিযানে বন্দীদের কাছ থেকে মোবাইল ফোন মিলেছে। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ফোনে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এমনও দেখা গেছে তারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে সংশোধনাগারের ভেতর থেকে। টাকা পয়সা দিলেই দেদার নেশার সামগ্রী পাওয়া যেত বলে অভিযোগ, কিন্তু সেই ছবিটা বদলাতে শুরু করেছে আজ দেখা গেছে প্রশাসনিক তৎপরতা। এবং অনেকেই বলছে যে আগে দাদা ধরলেই জেলের ভেতর যারা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ মিলত, এখন কিন্তু একেবারে পরিচয়পত্র যাচাই করে তবেই তাদের জেলের চৌহদ্দির মধ্যে যেতে দেওয়া হচ্ছে। সংশোধনাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে গেলে অনেক কড়া নিয়ম, কড়া বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের আত্মীয় পরিজনদের। অর্থাৎ যাতে জেলের সংশোধনাগারের মধ্যে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো সামগ্রী, মাদক দ্রব্য সেসব পৌঁছতে না পারে, তার জন্য রয়েছে কড়া নজরদারি। এইভাবেই জেলের মধ্য থেকে, সংশোধনাগারের মধ্য থেকে যাতে বন্দীরা বাইরের সাম্রাজ্য চালাতে না পারে তার নিশ্চিত করার যে লক্ষ্য রাজ্য সরকার নিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন, তারপর থেকে কিন্তু ছবিটা একেবারেই পাল্টে যাচ্ছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। পাল্টে যাওয়া ছবিতে এলাকার মানুষ যেমন খুশি, তেমন ধরুন এই সংশোধনাগারেই রয়েছেন কারো হয়তো আত্মীয়, তিনিও খুশি, তিনিও চান যে মানুষকে সংশোধন করার জন্যই তো সংশোধনাগার। সেখানেও যদি অপরাধ হয় আর সেই অপরাধে কেউ না কেউ মদত দেয়, তাহলে আর সংশোধন হলো কিভাবে? এটা অবশ্যই সাধুবাদ জানাবো একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য। সেক্ষেত্রে সে যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে, অবশ্যই সাধুবাদ। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে
হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে আমাকে। আগে এসব ছিল না। না না না, আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না এখন। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। দমদম সেন্ট্রাল জেল, দমদম সংশোধনাগার, সেখানেও একের পর এক অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এসেছে যে জেলের ভিতর থেকে নাকি, মানে সংশোধনাগারের ভিতর থেকে বন্দিরা নাকি তারা সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতো। তাহলে স্মার্টফোন সেখানে গেল কিভাবে? এবার আর যাবে না। একের পর এক যখন ভিতর থেকে স্মার্টফোন ধরা পড়ছে, তারপরে এবার আর যাবে না, কড়া ব্যবস্থা। ইন্টারভিউ দিয়ে তবেই বন্দীদের সঙ্গে বাড়ির সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় এরকমও হয়, যখন বাড়ির লোকেদের দেখা করতে দেওয়া হয় তখনই কলাটা মূলটার সঙ্গে ফোনটাও নাকি দিয়ে দেওয়া হয় ব্যবহারের জন্য। কিন্তু এবার আর সম্ভব নয়। রাজ্যের যে সমস্ত সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা আরও বাড়াতে হবে। এমনকি কয়েদিরা যারা রয়েছে ভিতরে তাদের ফোন ব্যবহার একেবারে বন্ধ করতে হবে। এই রকমই ঘটনাকে সামনে রেখে একটি সারপ্রাইজ ভিজিট হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখান থেকে 23টা ফোন উদ্ধার হয়। তারপরেই একেবারে রাজ্য প্রশাসন তারা তৎপর হয়ে ওঠে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্য জুড়ে এই সারপ্রাইজ যে ভিজিট, সেই ভিজিট চলবে এবং তারপরেই আমরা দেখতে পারি যে দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা বাড়ানো রয়েছে। ইতিমধ্যে আমরা দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। মূলত যে সমস্ত কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস, সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায়, সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। বহরমপুর সেন্ট্রাল জেল, সেখানে নাকি আবার আরেক কীর্তি। ভিতরে কিছু পাবলিক বুথ রয়েছে, টেলিফোন বুথ, এবং সেখানে নাকি নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যেত। অর্থাৎ টাকা দিলে অনেক কিছুই করা যেত। এবার আর সম্ভব কি? না, এবার আর সম্ভব নয়। কতটা কড়া পদক্ষেপ হচ্ছে, প্রণব রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে প্রণব? দেখো, গতকালকে ঘটনার পর আজকে কিন্তু নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে কিন্তু জেল সূত্রের খবর। তবে বুথে যে সংশোধনাগারের মধ্যে যে সমস্ত বুথ রয়েছে, সরকারি বুথ রয়েছে, সেখানেই টাকার মাধ্যমে টাকা রিচার্জ করার পরেই এই যে আবাসিকরা রয়েছেন জেলের মধ্যে, আবাসিক সংশোধনাগারের মধ্যে, তারা কিন্তু নির্দিষ্ট সময়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন এবং যাতে কেউ কোনো রকম ভাবে ফোন ব্যবহার না করতে পারে তার জন্য কিন্তু নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি। এবং গতকালকের এই ঘটনার পর থেকে আজকে যে সমস্ত পরিবারের লোকেরা আবাসিকদের সঙ্গে, সংশোধনাগারের যারা আবাসিক রয়েছে তাদের সঙ্গে দেখা করতে এলে তাদেরকে যে খাবার দেওয়া হতো সেই খাবারের মধ্যেও কিন্তু রেস্ট্রিকশন করা হয়েছে। আজকে কিন্তু কোন রকম ভাবে বিস্কুট থেকে আরম্ভ করে পাউরুটি প্যাকেট জাত কোনো জিনিস কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও জেল কর্তৃপক্ষের দাবি যে এই নজরদারিটাকে আরো বেশি করে বাড়ানো যেতে পারে যদি কর্মী সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। যে পরিমাণ স্যাংশন পোস্ট রয়েছে তার থেকে প্রায় 50 জনের মতন কর্মী নেই। তার ফলে যেহেতু প্রায় 1002 তোমাদের আবাসিক রয়েছে এখানে সংশোধনাগারে বন্দী রয়েছেন, যার মধ্যে বাংলাদেশি প্রায় 200 জনের মতন রয়েছে, তাদের যে নজরদারি করার জন্য যে পরিমাণ তোমার কর্মী সংখ্যা থাকা দরকার সেই পরিমাণ নেই দীর্ঘদিন ধরে। তার ফলে নজরদারিটা কিন্তু বেশ কিছুটা হলেও যতটা প্রয়োজন ততটা দেওয়া যাচ্ছে না বলে কিন্তু জেল কর্তৃপক্ষ স্বীকার করেছেন। যদিও তারা আশা করছেন খুব তাড়াতাড়ি এই কর্মী সংখ্যা বেড়ে যাবে এবং বেড়ে গেলে আরো নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু জেল কর্তৃপক্ষ আশা করছেন। ধন্যবাদ। ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে, সব স্টাফ এখানে অ্যালার্ট আছে, স্টাফ ইনমেট সবই অ্যালার্ট আছে, মানে 24 আওয়ার। এখন কি একটু কড়াকড়ি হয়েছে? হয়েছে মানে শুনছি। কড়াকড়ি হয়েছে। হ্যাঁ,
কার্ডে পয়সা মারতে হয়, এমনি মোবাইল ব্যবহার নেই, মোবাইল ব্যবহার করতে হয়। হচ্ছে মানে যেগুলা ওরকে আইন যেটা তো করবি। সেগুলো হ্যাঁ, হচ্ছে। এর আগে দিতে দিয়েছিল লাড্ডু, আর আজকে এই যে লাড্ডু নিয়ে এসেছি দিতে দিল না। এই কড়াকড়ির শুরুটা গতকাল থেকে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবার কড়া হতে হবে। প্রেক্ষিতটা কি? নয় নয় করে গুনে গুনে এই যে দেখছেন 23টা মোবাইল 14ই মে প্রেসিডেন্সি থেকে রিকভার করা হয়েছে, প্রেসিডেন্সি জেলের মধ্যে থেকে। ভাবুন, 23টা মোবাইল, এবং তারপর কড়া পদক্ষেপের নির্দেশ, এবং সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্সি জেলের সুপার সাসপেন্ড, প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইও সাসপেন্ড। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এইটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র অ্যাকিউজড পার্সেন্টের এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। জলপাইগুড়ির নাম কৃষ্ণ দাস, কিন্তু আড়ালে এই কৃষ্ণ দাসকে সবাই কৃষ্ণ ত্রাস বলে ডাকে। তো কৃষ্ণ দাস জলপাইগুড়ি সদরের এবারে তৃণমূল প্রার্থী ছিলেন। কৃষ্ণ দাসের বাড়ি গাড়ির ছবি একটু দেখে নেওয়া যাক। এই হলেন কৃষ্ণ দাস, আর বাড়িটা দেখুন, হাভেলি। এবার গ্যারাজটা দেখা যাক। এই দেখুন, লম্বা গ্যারাজ, এই এতটা, এর মধ্যে এই সার দেওয়া এত গাড়ি, এ সবই কৃষ্ণ দাসের। না, এলাকার মানুষ কৃষ্ণ দাস বলেন না, বলেন কৃষ্ণ ত্রাস। কেন ত্রাস? কারণ ত্রাস সঞ্চার করেই তিনি এই সব প্রপার্টি করেছেন বলে দাবি করছেন মানুষ। জমি, এই যে জমি দেখতে পাচ্ছেন, এই সব জবরদখল করা জমি। শুনুন বলছেন। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল, দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। আগামীতে আমি নিজে চাষ করতে পারবো। এখানে কি কি চাষ হতো? এখানে চাষ হতো, ধরেন মেন ধান ছিল, তারপরে আলু হতো। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে, দিতে পারেন? আমি দিতে পারি নাই। ওই জন্য আমাকে 3 বছর আগে আমার এই জমিটা পুরো ও দখল করে নিয়েছিল। 4 বিঘা জমির ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। আমার জমিতে ফার্স্টে বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। আবার কি যাইতে হুমকি, রোডের বাড়ি কতদিন খাস নাই, ই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাইতে এসেছে আমার বউ। পালাতক হয়েছিলাম, গরু বাছুর সব আমার গায়ে দুয়াই নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে কাজ আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এখানে কৃষ্ণ দাসের নেতৃত্বে যে সংগঠনটা তৈরি হয়, এখানে চড়ে সাধারণ গরিব মানুষের উপর নির্মম অত্যাচার শুরু করে তাদের জমি দখল, তাদের কাছ থেকে টাকা চাঁদাবাজ, প্রতিটা সিজনে তাদের কাছ থেকে টাকা নিত। আমি এটার প্রতিবাদ করার কারণে আমাকে 2024 সালে তুলে নিয়ে যায় কৃষ্ণ দাসের বাহিনী, তুলে নিয়ে গিয়ে বেদম মারধর করে। এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম, দেখি কবে শেষ তো একটা আছে। কিন্তু সেই কৃষ্ণ দাস কোথায়? তিনি তো প্রার্থীও ছিলেন। শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু,
প্রত্যেকে যাদের যাদের জমি দখল হয়েছিল তারা তাদের দুর্দশার কথা বলছিলেন, কিভাবে জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল সে কথা বলছিলেন। এই ছিনিয়ে নেওয়ার কারিগর কৃষ্ণ দাস কোথায়? দেখো, গত 5 তারিখ থেকে কৃষ্ণ দাসের বিরুদ্ধে কিছু অভিযোগ দায়ের হয়। অভিযোগটা ছিল বিজেপি কর্মীদের উপর মারধর করার অভিযোগ। 5 জন বিজেপি কর্মীকে মারধর করা হয়, তারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হয়। এই ঘটনার পর অভিযোগ দায়ের হতেই কিন্তু কৃষ্ণ দাস সপরিবারে পালিয়ে যান এবং কৃষ্ণ দাসের যাদের ছায়াসঙ্গী বলা হতো তারাও কিন্তু এলাকা ছাড়া। এবং কৃষ্ণ দাস এলাকা ছাড়ার পর থেকে গত কয়েকদিন ধরে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ক্ষোভ চেপে রেখেছিলেন আতঙ্কে, তারা কিন্তু এখন সামনে আসছেন। কেউ তাদের অভিযোগ যে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, তাদের বাড়ি দখল করে নেওয়া হয়েছে, তাদের বাড়ির সামনে যে তিস্তা নদী রয়েছে সেখানে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে, তার ফলে তাদের জমিগুলো বিপন্ন হয়ে পড়ছে। এইরকম একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি তিস্তা নাথুয়াচর এলাকা, সেখানেই কিন্তু অভিযোগ ফাটান রয়েছে এই কৃষ্ণ দাসের, যেখানে গত 7 তারিখ আমরা দেখেছিলাম সদর মহকুমা শাসক নিজে কিন্তু অভিযান চালিয়ে সেখান থেকে প্রোক্লিন মেশিন থেকে শুরু করে অনেক কিছু বাজেয়াপ্ত করেছিল বালি উত্তোলনের ক্ষেত্রে যা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখলাম যে কয়েকশো বিঘা জমি যা স্থানীয়দের জমি বলেই পরিচিত, সেই মানুষজন তাদের জমি মুক্ত করলেন। তাদের বক্তব্য যে গত কয়েক বছর ধরে এই জমিগুলো কৃষ্ণ দাস ও তার দলবল দখল করে রেখেছিল, ভয় দেখিয়ে। তার কারো কাছে 2 লাখ, কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ টাকা দাবি করা হয়েছিল। না দিতে পারলে তাদের জমির ফসল কেটে নেওয়া হতো, তাদের জমি অন্যকে দিয়ে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে চাষ করতে দেওয়া হতো। অর্থাৎ জমির যারা মালিকানা অর্থাৎ তিস্তা পারে তাদের জমি থেকেও তিস্তা পারের এই কৃষকরা জমিহীন হয়ে দিনের পর দিন কাটিয়েছেন। অত্যাচারের শুরু সেই 2011-এ। কৃষ্ণ দাস কৃষ্ণ ত্রাস হয়ে ওঠেন ক্রমেই। তারপর হঠাৎ করেই 5ই মের পর থেকে গায়েব। যাদের জমি ছিনিয়ে নিয়েছিলেন তারা এখন জমি পেয়ে বেজায় খুশি। একের পর এক অ্যাকশন, কড়া পদক্ষেপ। আর তারপর প্রথম প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠকও হলো ডায়মন্ড হারবারে। এবং শুধু দক্ষিণ 24 পরগনার পুলিশ প্রশাসনের জন্য নয়, এখানে রাজ্যের সব থানারই পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দিলেন। আর সেখান থেকেই রাজ্যের পুলিশ ফোর্সের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, ভারতীয় ন্যায় সংহিতা মেনেই চলবে পুলিশ। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকে তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন্ড করে এনে শুধু পিটিয়েছে, অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। পুলিশের একাংশের বিরুদ্ধে সবসময় অভিযোগ ছিল তোলাবাজি, কিন্তু ভাবমূর্তি স্বচ্ছ করতে হবে এবং এই ধরনের অভিযোগ কোনোভাবেই বরদাস্ত নয়। হকার হোক, অটো বা টোটো থেকে কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। এবং ডায়মন্ড হারবার থেকেই নাম না করে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদের কথায় কাজ হবে না, সাংসদের সুরক্ষা করতে গিয়ে যেন মানুষের হয়রানি না হয় তা বরদাস্ত হবে না। আর কি বললেন, আমার সঙ্গে সোমরাজ রয়েছে, বলতে পারবেন সোমরাজ? দেখো, আজকে ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসন নিয়ে যখন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় নাম না করে কার্যত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং নাম না করে তিনি বৈঠকে বলেন যে এখানকার এমপি, এসআই এবং ওসিদের ফোন করে অনৈতিকভাবে কাজ করিয়েছে, কিন্তু এসব এখানে আর চলবে না। সুপিরিয়রদের মানা হতো না, কিন্তু এবারে সুপিরিয়রদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে এবং যা হবে সুপিরিয়রদের ইনস্ট্রাকশন অনুযায়ী হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে এমনটাই বার্তা রাখেন। পাশাপাশি তিনি এটাও বলেন এখানকার এমপি আসবে আর রাস্তা খালি করে দেওয়া হবে, তেমনটা হবে না। ট্রাফিকের যে আইন আছে সেই আইন মেনেই করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যখন ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ প্রশাসন নিয়ে বৈঠক করেন, সেই সময় এই নির্দেশ দেন বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ। ভোট প্রচারে যখন ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন দেখা গেল যে ঝাড়গ্রামে তিনি সভার পরে একটি ঝালমুড়ির দোকানে গেলেন, বললেন 10 টাকার ঝালমুড়ি বানিয়ে দিতে। अरे यही खाएंगे, हैं? कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। তো এর পরবর্তীতে দেখা গিয়েছে এই ঝালমুড়ি রাজ্য ছেড়ে চলে গিয়েছিল দিল্লিতে। যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি ভারতীয় জনতার পার্টির আমাদের রাজ্যে, তখন বিজেপির সদর দপ্তর নয়াদিল্লিতে, সেখানে ঝালমুড়ি খাইয়ে উৎসব হচ্ছিল। এবার বিদেশে যখন 5 দেশের সফরে নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেও সেই ঝালমুড়ি প্রসঙ্গ। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई?